আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। দুদিন আগে ফ্রান্স ইসরায়েলের বিরুদ্ধে যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে তাতে অনেকে বিস্মিত হয়ে প্রশ্ন করছে যে ইসরায়েলের বিরুদ্ধে হঠাৎ এত বড় সিদ্ধান্ত বা শাস্তি কেন দিল ফ্রান্স। এর পেছনের কারণ আমরা খুঁজতে চাই। ইসরায়েলের বিরুদ্ধে এই অ্যাকশনের মূল রহস্যটা কি সেটাও আমরা জানতে চাই। ১৯৫০-এর দশকের পরের সময়গুলোর কথা যদি আমি বলি তাহলে দেখব ফ্রান্সের সঙ্গে ইসরায়েলের অত্যন্ত চমকপ্রদ সম্পর্ক। কিন্তু ধীরে ধীরে এই সম্পর্ক বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কেন এত বড় শাস্তির উদ্যোগ নিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো? এর পেছনে কি রহস্য থাকতে পারে? ইউরোপের এই শক্তিশালী রাষ্ট্র ফ্রান্স হঠাৎ করেই কি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো, নাকি এর পেছনে ঐতিহাসিক বা দীর্ঘদিনের পুঞ্জীভূত কোনো ক্ষোভ রয়েছে? সেই সব বিষয় নিয়েই কথা বলতে চাই। থাকুন শেষ পর্যন্ত। মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে জানান। দর্শক, আপনারা এই ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যক্তির বিরুদ্ধে বড় ধরনের শাস্তির উদ্যোগ নিয়েছে ফ্রান্স। যাকে দেখতে পাচ্ছেন তিনি কট্টর একজন ইহুদিবাদী নেতা। ইসরায়েলের যে কজন নেতা এখন বয়ান তৈরি করে ইহুদিবাদ ছড়াচ্ছেন এবং ফিলিস্তিনের মানুষদের উপর নিপীড়ন চালাচ্ছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধর্মান্ধ মতান্ধ ইহুদিবাদী বেজালেল স্মোট্রিচ। ইনি হচ্ছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। খুবই কট্টর, মুসলিমদের উপর বিদ্বেষ পোষণ করেন, সবসময় নিপীড়ন জারি রাখার পক্ষে, প্রয়োজনে গণহত্যা চালাতেও তার বুক কাঁপে না। তো কেন তার বিরুদ্ধে ফ্রান্স সিদ্ধান্ত নিল? অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি এবং উপনিবেশিক তৎপরতা জোরালো করার অভিযোগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে, তাকে সহ আরো কয়েকজন নেতার বিরুদ্ধে ফ্রান্স নিষেধাজ্ঞা জারি করেছে। মানে তারা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-ওয়েল বারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ফ্রান্স তার আন্তর্জাতিক মিত্রদের সাথে সমন্বয় করে এই যৌথ জাতীয় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারো জানান, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ের মতো অংশীদার দেশগুলোর সাথে একযোগে এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। তাহলে দেখুন কত বড় সিদ্ধান্ত। ফ্রান্স এই ধরনের সিদ্ধান্ত নেবার আগে কথা বলেছে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ের সঙ্গে, তারও একমত হয়েছে। একই সঙ্গে সেই সব দেশেও তার উপর নিষেধাজ্ঞা জারি হলো। মূলত পশ্চিম তীরে যারা সহিংসতা উস্কে দিচ্ছে এবং অবৈধ বসতি স্থাপনের প্রক্রিয়াকে আরো তীব্র করছে, তাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ছাড়াও দেশটির 4 জন প্রভাবশালী সেটলার, যারা বসতি স্থাপনকারী, এইসব সংগঠনের নেতা এবং 21 জন সহিংস সেটলারের ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্মোট্রিচের কড়া সমালোচনা করে বলেন, ইসরায়েলি অর্থমন্ত্রী সক্রিয়ভাবে পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত বা সংযুক্তি করার পক্ষে প্রচার চালাচ্ছেন এবং তা প্রকাশ্যে দাবিও করেছেন। এর পাশাপাশি তিনি পশ্চিম তীরের নতুন অবৈধ বসতি তৈরি, গাজাতে অব্যাহতভাবে হামলা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো নীতিকে সমর্থন এবং উস্কে দিচ্ছেন। দেখুন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে স্মোট্রিচের এসব নীতি ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ, যারা ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান সংকট নিরসনের দ্বিরাষ্ট্র সমাধান নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী, তারা এই ধরনের নীতি বা কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারেন না। আর এই কারণে ফ্রান্স এবং তার মিত্র দেশগুলো এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথম এই ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করলো ফ্রান্স এবং তার মিত্র রাষ্ট্রগুলো। প্রিয় দর্শক, একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো তিনি ভর্ৎসনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। এরপর দেখুন যে ফ্রান্সের প্রেসিডেন্টের পাশে যারা দাঁড়িয়ে আছেন, ইরানের প্রতিনিধিরাও আছেন।
তারা কিন্তু হাসছেন। দেখুন, একসময় ইরানের সঙ্গে ফ্রান্সের দূরত্ব ছিল, এই মুহূর্তে খানিকটা দূরত্ব কমেছে। মোটা দাগে ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গেই ইরানের দূরত্ব কমেছে, আর ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রগুলোর দূরত্ব ধীরে ধীরে বাড়ছে। প্রিয় দর্শক, কয়েক দশকের মধ্যে এই মুহূর্তে ইসরায়েল এবং ফ্রান্সের সম্পর্ক তলানিতে গেছে। মধ্যপ্রাচ্য সংকট, গাজা, লেবানন, পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক নীতি এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের সরকারের মধ্যে চরম কূটনৈতিক এবং সামরিক বৈরিতা শুরু হয়েছে। ফ্রান্সের সঙ্গে লেবাননের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সামরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা সম্পর্ক রয়েছে লেবাননের সঙ্গে ফ্রান্সের। লেবাননে একের পর এক আক্রমণ চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর বিরুদ্ধে শুরু থেকেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সোচ্চার, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাও দিচ্ছেন লেবাননের পক্ষ হয়ে। লেবাননের পক্ষে ইতিমধ্যে শক্তিশালী জোরালো বিবৃতি দিয়েছেন, বলেছেন এভাবে যদি হামলা চলতেই থাকে তাহলে ফ্রান্স বসে থাকবে না, বরং সামরিক পদক্ষেপও গ্রহণ করবে। আরেকটি কারণ খুবই গুরুত্বপূর্ণ, ফ্রান্সের জনগণ গত 50 বছর ধরেই কিন্তু ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার বা একমত। ফ্রান্সের জনগণ চায় দ্বিরাষ্ট্রের ভিত্তিতে, দ্বিরাষ্ট্রের নীতির আলোকে ইসরায়েল এবং ফিলিস্তিনের জনগণের নিরাপত্তা নিশ্চিত হোক। কিন্তু আপনারা জানেন যে বরাবরই নেতানিয়াহু এই দ্বিরাষ্ট্র নীতির বিরোধী। 2026 সালে বর্তমানে বেশ কটি দিক বিবেচনা করলে ফ্রান্স এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ বৈরিতা আমরা দেখতে পাচ্ছি। অর্থমন্ত্রীর উপর যেমন প্রবেশ নিষিদ্ধ করা হলো, একইভাবে এখন ফিলিস্তিনের ভূমি দখল করে যারা অবৈধ বসতি স্থাপন করছেন এরকম 21 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য এবং কানাডার মতো মিত্রদের সাথে সমন্বয় করে ফ্রান্স পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে যেমন নিষেধাজ্ঞা দিয়েছেন, একইভাবে ফ্রান্সে থাকা তাদের সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন। এরপর ফ্রান্সের সঙ্গে ইসরায়েলের সামরিক এবং প্রতিরক্ষা চুক্তি ছিল। 2026 সালের মার্চ মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্রান্সের সাথে সমস্ত প্রতিরক্ষা এবং সামরিক চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়। ইসরায়েল এখন ফ্রান্স থেকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা যন্ত্রাংশ কিনছে না। ফ্রান্স সরকার প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিরক্ষা প্রদর্শনী, এই প্রদর্শনী থেকে ইসরায়েলি সরকারি প্রতিনিধি এবং আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করে দিয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সের এই পদক্ষেপকে ইসরায়েল এবং তাদের সার্বভৌমত্ব পরিপন্থী এবং সন্ত্রাসবাদের পুরস্কার হিসেবে আখ্যা দিয়েছে তেল আবিব। ফ্রান্স 1967 সালের সীমানা অনুযায়ী দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। 2026 সালের জুনে প্যারিসে ইসরায়েল ও ফিলিস্তিনের সুশীল সমাজকে নিয়ে ফ্রান্স একটি শান্তি বৈঠকের আয়োজন করে, যা ইসরায়েলের বর্তমান প্রশাসন ভালো চোখে দেখেননি। এছাড়া লেবাননের সঙ্গে ফ্রান্সের ভালো সম্পর্ক এবং লেবাননের অব্যাহত ইসরায়েলি আক্রমণেরও একটা কারণ রয়েছে এই দূরত্ব সৃষ্টি হওয়ার। 1950-এর দশক থেকেই ফ্রান্স এবং ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ছিল। তৎকালীন সময়ে ফ্রান্সই ছিল ইসরায়েলের মূল অস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির সরবরাহকারী। কিন্তু 1967 সালের 6 দিনের যুদ্ধের পর থেকে ফরাসি নীতিতে পরিবর্তন আসে। ধীরে ধীরে বর্তমান সময়ে যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখব সম্পর্ক এমন বৈরিতায় গিয়ে পৌঁছেছে যে পারলে ফ্রান্স ইসরায়েলে অভিযান পরিচালনা করে। তো এটা অবশ্যই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর জন্য একটা ইতিবাচক দিক। এই আলোচনা শেষ করব আরেকটি ঘটনা বলে। কিছুদিন আগে, মাসখানেক আগে, জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র একটি আবেদন করেছিল, যে আবেদনের মধ্যে ছিল যে হরমুজ প্রণালীতে একটি যৌথ অভিযান পরিচালনা করা। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বা মিত্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো নিয়ে একটা অভিযান পরিচালনার জন্য জাতিসংঘের অনুমোদনের প্রয়োজন ছিল। সেই প্রস্তাবে ভেটো দিয়েছিল চীন, রাশিয়া। চীন রাশিয়া ভেটো দেবে আমরা সবাই জানি, কিন্তু এই প্রথম একটা ঘটনা ঘটলো, চীন রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিরোধিতা করে ভেটো দেয় ফ্রান্সও। ফলে যুক্তরাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা আটকে যায়, সে আশা সুদূর পরাহত হয়ে যায়। ফ্রান্স এভাবেই নিপীড়কদের বিরুদ্ধে এবং মজলুমদের পাশে দাঁড়াচ্ছে। দর্শক, এবার বিশ্বকাপে ফ্রান্সের পাশে থাকতে চাই। ফ্রান্স যেহেতু মজলুম ফিলিস্তিনের পাশে আছে, আমরাও ফ্রান্সের পাশে আছি।
অনেকে বলতে পারেন যে খেলায় আবার কেন রাজনীতি? এটা রাজনীতি নয়। খেলা যেমন আবেগ, একইভাবে ফিলিস্তিনেও আমাদের আবেগের অংশ জুড়ে বহমান। সুতরাং ফিলিস্তিনের পক্ষে যারা থাকবে, আমরাও তাদের পক্ষে দৃঢ়ভাবে আছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।